দুপুর একটার সময় বরযাত্রী বের হয়। খুব কম মানুষই যাচ্ছে। বড় একটা মাইক্রো কার নিয়ে আসছে, আর দুটো বাইক। বাড়ির ছেলেমেয়েরা আর পুরুষেরা যাচ্ছে, মহিলারা বাসায় আসছে। বিয়েবাড়ি পৌঁছায় ৩টার সময়। বরকে গাড়ি থেকে নামানো থেকে শুরু করে নানান ঝামেলা থাকে। সব ঝামেলা শেষ করে বরকে নিয়ে যাওয়া হয় বিয়ের আসরে। বিয়েবাড়িতে মানুষে গিজগিজ করছে। বরযাত্রী কম আসলেও কনে বাড়িতে অনেক মানুষ। কনে পক্ষ ভালোই অ্যারেঞ্জমেন্ট করেছে। আমাদের মধ্যে সবচেয়ে প্লে বয় রাব্বি মির্জা অনেকদিন পরে আজ একটু ফ্লার্ট করা শুরু করেছে। রাব্বির ফ্লার্ট করা দেখে সকলে সে কি হাসি। একটা মেয়ে তো না পেরে বলেই ফেলেছে, এই ভাই, আপনার ফ্লার্ট করা হয়ে থাকলে সরেন তো, আমরা বরের হাত ধোয়াতে এসেছি, আপনার সাথে প্রেম করতে না। মেয়েটার কথা শুনে মুখটা শুকিয়ে যায় রাব্বির। রাব্বি কাঁদো কাঁদো ফেস করে বলে, আনার কপালটাই খারাপ, জীবনে একটা ভালো মেয়ে জুটল না বলে চেয়ারে গিয়ে বসে পড়ে। খাওয়া দাওয়ার পাঠ শেষ হলে কাজী সাহেব বিয়ে পড়াতে আসেন। দুজনের বিয়ের কাজ সম্পূর্ণ করেন। রায়হান আর রাইসার 4 হাত এক করে দেয় রাইসার বাবা। এরপর বিদায়ের পালা। বাসার ঘরে ইয়া বড় তালা ঝুলছে। দরজার সামনে দাঁড়িয়ে আছে ইরা, তুলি, সাথী, সাদাত, রাব্বি, মেহেদি। কজনের দাবি রায়হানকে 50,000 টাকা দিতে হবে, কিন্তু রায়হান 5,000-এর বেশি একটা টাকাও দিতে রাজি নয়। রুমের মধ্যে রায়হানের বিয়ে করা বউ রাইসা তার জন্য অপেক্ষা করছে। সাদাত বারবার খোঁচা দিয়ে বলছে, ভাই টাকাটা দিয়ে বউয়ের কাছে যা, নইলে পরে আর তোর কপালে বাসরটাই জুটবে না। সামান্য কয়টা টাকা বাঁচানোর জন্য বাসরটা অন্তত নিস দিস না। সাদাতের কথায় রায়হান ঠাস করে সাদাতের পিঠে চর বসিয়ে দেয়। সাদাত ব্যথায় আহ করে ওঠে। রায়হান রাগী দৃষ্টিতে তাকে বলে, এখানে ছোটরা আছে সেটা কি ভুলে গেছিস? মুখ সামলে কথা বল শালা। সাদাত বিড়বিড় করে বলে, শালা তোর ভালোর জন্যই বলছিলাম, আমার কপালে তো বাসর নাই, তাই তোকে বলছিলাম, কিন্তু তুই তো বুঝলি না। এবার ঠেলা সামলা দেখ কি করি। সাদাত হাত উঁচু করে বলে, গায়েস, তোমরা কি 50,000-এর 1 টাকাও কম নিতে রাজি আছো? সবাই চেঁচিয়ে বলে, না। তাহলে আজ সারা রাত এখানে বসে থাকো। সাদাতের কথায় সবাই দরজার সামনে বসে পড়ে, আর রায়হান বেকুবের মতো হাঁ করে তাকিয়ে থাকে। রায়হান ইনোসেন্ট ফেস করে বলে, তুই আমার বন্ধু নামের কলঙ্ক, তুই বন্ধু হয়ে এই কামটা করতে পারলি? অবশ্যই পারলাম। অগত্য রায়হানকে 50,000 টাকা দিতে হয়, তবেই সে বাসর ঘরে ঢুকতে পারে। টাকা নিয়ে বাকি সবাই চলে যায়। রাইসা বিছানায় ঘোমটা দিয়ে বসে আছে। রায়হানকে দেখে বিছানা থেকে নেমে এসে সালাম করে। রায়হান রাইসার জন্য প্যাকিং করা বক্স দেয়। ইশারায় সেটা খুলতে বলে। রাইসা বক্স খুলে দেখে সেখানে সুন্দর একটা রিং। রাইসা রিংটা রায়হানের হাতে দিয়ে পরিয়ে দিতে বলে। বিয়ের 2 দিন পর সাদাতরা বাসায় ফিরে আসে। সাদাত আজ ফিরে যাবে তার কর্মক্ষেত্রে। সকাল থেকে ইরার মনটা খুব খারাপ। এই কয়েকদিনে সাদাতের সাথে খুব ভালো সময় কাটিয়েছে। প্রতিটা মুহূর্ত তার মনে গেঁথে আছে। সাদাত আজ সকাল 10টায় রওনা দেবে। এখন বাজে সকাল 7টা। শম্পা মির্জা সকালে ঘুম থেকে উঠে সাদাতের জন্য মনমতো রান্না করেছেন। নিজ হাতে ছেলেকে খাবার খাইয়ে দিয়েছে। ইরা দূর থেকে সবটা দেখছে। শম্পা মির্জা যখন সাদাতকে খাইয়ে দিচ্ছিলেন তখন ইরার মায়ের কথা খুব মনে পড়ছিল। চোখের পানি লুকোনোর জন্য ব্যালকনিতে চলে যায়। দেখতে দেখতে ঘড়ির কাঁটা 9:30 ছুঁই ছুঁই। সাদাত কাঁধে ব্যাগ নিয়ে ইরার সামনে দাঁড়ায়। রুমে কেউ নেই, শুধু সাদাত আর ইরা। ইরার চোখ দিয়ে পানি পড়ছে। ইরার খুব কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কেন করছে সে জানে না। সাদাত ইরার গালে হাত রাখতেই ইরা ডুকরে কেঁদে ওঠে। সাদাত 2 হাতে জড়িয়ে ধরে বুকের সাথে চেপে ধরে বলে, কাঁদছ কেন? আমি তো আবার আসবো, যখন ছুটি পাবো তখনই চলে আসবো। তবুও কেঁদো না, যদি কাঁদো তাহলে কিন্তু আর আসবো না। ইরা কান্না থামিয়ে দেয়। কান্নামাখা কণ্ঠে বলে, আমাদের আবার দেখা হবে তো?
আপনি আবার কবে আসবেন? আরে পাগলি, দেখা হবে না কেন? আমি বাসায় ফিরলেই তো আমাদের দেখা হবে। আমার কেন যেন খুব কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কেন করছে জানি না। আপনাকে একটু জড়িয়ে ধরে কাঁদবো? সাদাত হ্যাঁ বলে। ইরা বেশ কিছুক্ষণ সাদাতকে জড়িয়ে ধরে খুব কাঁদে। সাদাত হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে তার হাতে বেশি সময় নেই। ইরাকে সামলে বাসা থেকে বের হয়। সাদাত চলে যায় নিজের গন্তব্যে। ইরার সামনে বোর্ড পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করছে। মির্জা বাড়িতে আছে সে। মাঝে অনেকটা সময় কেটে গেছে। ইরা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে, তারপর এখন ক্যান্ডিডেট। সাদাতের সাথে আগের মতো আর কথা হয় না। সাদাত খুব একটা ফোন দেয় না। এর মধ্যে সাদাত আর বাসায় ফেরেনি। ছুটি পেলে হয়তো আসতো, তবে সাদাতের মধ্যে হঠাৎ কেমন পরিবর্তন লক্ষ্য করছে ইরা। সাদাতের সাথে দুদিন পর পর কথা হয়, অথচ ইরা আশা করেছিল এই সময় সাদাত তাকে সাপোর্ট করবে, সব ব্যাপারে পরামর্শ দেবে, কিন্তু তার কিছুই হচ্ছে না। ইরা শুধু সাদাতের মধ্যে না, নিজের মধ্যে অনেক কিছু লক্ষ্য করছে। হঠাৎ হঠাৎ মাথা ব্যথা, কিছু ভালো লাগে না। সারাদিন শুধু ঘুমাতে মন চায়, পড়ায় মন বসে না। শুধু আজে বাজে চিন্তা মাথায় আসে, তবুও জিদ ধরে পড়তে বসে। মাঝে মাঝে অনেক জ্বর, আবার থার্মোমিটারে জ্বর ওঠে না। সব কিছু কেমন অস্বাভাবিক লাগে, কিন্তু বাসার কাউকে কিছু বলেনি। সব ঠিক হয়ে যাবে ভেবে নিজের মতো থাকে। তুলিও পরীক্ষা, সেজন্য তুলিও ব্যস্ত থাকে। শুধু খাওয়ার সময় একটু দেখা হয়, আর যখন পড়ার ব্যাপারে কিছু হেল্প লাগলে একসাথে বসে সলভ করে। পরীক্ষার আর মাত্র 3 দিন আছে। ইরার শরীর বড্ড খারাপ। সন্ধ্যায় যখন পড়তে বসে তখন হঠাৎ করে ইরা মাথা ঘুরে পড়ে যায়। তুলি ইরার সাথে একটু গল্প করতে আসছিল। এতদিন পরে এখন আর পড়তে ইচ্ছে করছিল না। সপ্তাহে শুধু রিভাইজ দেওয়া লাগবে, তাই ইরার কাছে আসছিল। ইরাকে বিছানায় শুয়ে থাকতে দেখে এসে ডাক দেয়, কিন্তু রেসপন্স করে না। তুলি গায়ে হাত দিয়ে দেখে খুব জ্বর। তুলি বাসার সবাইকে ডাক দেয়। ইরাকে অসচেতন অবস্থায় দেখে তাকে নিয়ে দ্রুত হাসপাতালে যায়। ইরার অসুস্থতার খবর পেয়ে ছুটে আসে রায়হান আর বাবা ফুপি। ডক্টর অনেকগুলো টেস্ট দেয়, সেগুলো পরীক্ষা করতে হবে, তবে এখন না, কাল সকালে। তুলি বাসায় আছে। ইরার সাথে তার কাকিমা গেছে, তার মা যায়নি। এই নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটি হয়েছে। তুলি সাদাতের কাছে ফোন দেয়। প্রথমবার ফোন না ধরলেও দ্বিতীয়বার রিসিভ করে। সাদাত ফোন কানে নিয়ে বলে, কিরে, বই না পড়ে এখন কল করছিস কেন? যা পড়তে বস, পরে কথা বলবো। তুলি ফুপিয়ে কেঁদে ওঠে। বোনকে কাঁদতে দেখে বলে, কি হয়েছে তুলি, কাঁদছিস কেন? কি হয়েছে বোন? বাসার সবাই ঠিক আছে তো? ভাইয়া কিছু ঠিক নেই। কি হয়েছে সেটা বল। ভাইয়া, ভাবিমণি, কি হয়েছে? ইরা ভাবি খুব অসুস্থ, বাসার সবাই হসপিটালে নিয়ে গেছে। আমার খুব ভয় করছে ভাইয়া, 2 দিন পর আমাদের পরীক্ষা। সাদাত দম খেয়ে কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, টেনশন করিস না, ইরা ঠিক হয়ে যাবে, সাবধানে থাকিস, এখন রাখছি। সাদাত কল কেটে দেয়। তুলি আশ্চর্য হয়ে দাঁড়িয়ে আছে। তার ভাইয়া তো এমন না, সে খুব দায়িত্ববান লোক। আর বড় কথা, ইরা অসুস্থ শুনেও কোনো রিয়াকশন দিল না। এটা কেমন করে হয় যে ইরার সামান্য কিছু হলে ভাইয়া অস্থির হয়ে পড়ে? আর আজ হয়তো ব্যস্ত, পরে দেখব। এখন কল করে দেখি কেমন আছে। তুলি কল দেয় রাব্বির কাছে। রাব্বি তখন ঔষধ কিনতে ফার্মেসিতে ছিল। ফোন ভাইব্রেট ছিল, শুনতে পায়নি। তুলি আরও বেশি অস্থির হয়ে ওঠে। অনেক ভেবে সে রায়হানের কাছে ফোন দেয়। রিং হওয়ার সাথে সাথে রিসিভ করে রায়হান। তুলি অস্থির হয়ে বলে, ভাইয়া, ইরা কেমন আছে? এখনও জ্ঞান ফেরেনি, তবে ডক্টর বলছে দ্রুত জ্ঞান ফিরবে, টেনশন করিও না। ভাইয়া, ওর জ্ঞান ফিরলে আমাকে জানাবেন। ঠিক আছে। আচ্ছা, শোনো, বলেন ভাইয়া। সাদাত কি জানে ইরা অসুস্থ? ভাইয়াকে কেবল বললাম, ভাইয়া এখন ডিউটিতে আছে। আচ্ছা রাখো, পরে কথা বলছি। তুলি ফোন কেটে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সে জানে না তার ভাই আদৌ ডিউটিতে আছে কিনা। হসপিটালে আছেন সাগরিকা বেগম, রায়হান আর রানু মির্জা। বাকি সবাই বাসায় চলে গেছে। রাব্বি থাকতে চেয়েছিল, কিন্তু রায়হান বাসায় যেতে বলেছে। দরকার হলে কাল সকালে আবার আসবে।
হসপিটালে তো আর বেশি মানুষ থাকা যায় না। ইরার অসচেতন শরীর বেডে পড়ে আছে, হাতে স্যালাইন দেয়া। রায়হানের বড্ড চিন্তা হচ্ছে, তার বোনটা ঠিক হয়ে যাবে তো? তাকে দ্রুত সুস্থ হতে হবে। সাদাতের কি এখনো ডিউটি শেষ হয়নি? এখন একটা কল দিয়ে শুনল না ইরা কেমন আছে। রাত 11টা। ইরার একটু একটু করে হুঁশ আসছে। রায়হান ইরার বেডে বসে ইরার দিকে তাকিয়েছিল। রানু মির্জা, সাগরিকা বেগম দুজনে আছেন। ইরাকে রেসপন্স করতে দেখে রায়হানের মুখে হাসি ফুটে ওঠে। রায়হান চেঁচিয়ে বলে, ফুপি, বোনের জ্ঞান ফিরছে। ওই দেখো, ওর চোখের পাতা নড়ছে, হাতের আঙুল নড়ছে। ইরার পুরোপুরি জ্ঞান ফিরেছে, তবে শরীর বড্ড দুর্বল, সেজন্য ওঠার শক্তি পাচ্ছে না। সাগরিকা বেগম ইরাকে ধরে হেলান দিয়ে বসায়। ইরা নিষ্ফল চোখে তাকিয়ে আছে, মাথাটা বড্ড ধরেছে। রানু মির্জা কয়েক লোকমা ভাত মেখে মুখে দেয় ইরার। দু লোকমা খেয়ে আর খেতে পারে না। রাত অনেক হয়েছে। ফোন হাতে নিয়ে বসে আছে সাদাত। ইরার নাম্বারে ফোন দেয়, কিন্তু রিসিভ হয় না। হবে কিভাবে? ইরার ফোনটা তো বাড়িতে ফেলে আসছে। সাদাত এবার রায়হানের কাছে ফোন দেয়। রায়হান প্রায় ঘুমিয়ে গেছিল, হঠাৎ ফোন বাজার শব্দ পেয়ে উঠে বসে। ঘড়িতে দেখে রাত 1টা। রায়হান রুমের বাইরে চলে এসে রিসিভ করে বলে, এখন তো ডিউটি শেষ হলো সাদাত। সে 8টা থেকে আমার বোনটা অসচেতন অবস্থায় হসপিটালে বেডে পড়ে আছে, আর তুই এখন কল করছিস? এখন কল দেওয়ার সময় হলো? এতটা মন ভুলো তোর? এটা বলিস না তুই রাত পর্যন্ত ডিউটিতে ছিলি। সাদাত চুপ করে শোনে, তারপর বলে, তুই ভুল বুঝছিস রায়হান। আমি তো খবর নিয়েছি, রাব্বি বলল তুই হসপিটালে আসিস, তাই তো তোকে কল করলাম। ভালো। ইরার কি অবস্থা এখন? জ্ঞান ফিরেছে, এখন ঘুমোচ্ছে। অনেক রাত হয়েছে, তুই ঘুমা বলে কল কেটে দেয় রায়হান। সাদাত ফোন হাতে নিয়ে বসে আছে। রায়হান তার মুখের ওপর ফোন কেটে দিল। আমারই ভুল হয়েছে, আগেই ফোন দেওয়া উচিত ছিল, কিন্তু আমার নিজেরই ভালো লাগছিল না। কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। কিন্তু আমার তো এখন বাসায় যাওয়া উচিত। ইরা অসুস্থ, কিন্তু আমাকে তো ছুটি দেবে না। 2 দিন পর অনেক বড় একটা মিশন আছে। তাহলে পরের দিন সকালে ইরার কয়েকটা রিপোর্ট করতে দেয়। রায়হান নিজে থেকে সব রিপোর্ট করতে যায়। ইরার শরীর খুব দুর্বল, ঠিক করে হাঁটতে পারছে না। সাগরিকা বেগম ইরাকে ধরে রেখেছেন। সব পরীক্ষা করে ইরাকে বেডে আনা হয়। সকালে মির্জাবাড়ি থেকে খাবার আনে রাব্বি। কয়েক ঘন্টা পর রায়হান গিয়ে রিপোর্ট আনে। সেগুলো নিয়ে ডক্টরের চেম্বারে যায়। ডক্টরের সামনে বসে আছে রায়হান। ডক্টর গভীর মনোযোগ দিয়ে রিপোর্ট দেখছেন। তিনি বেশ কিছুক্ষণ সময় পর রায়হানের দিকে তাকান। রায়হান ডক্টরের দিকে তাকিয়েছিল, কি বলে সেটার অপেক্ষায় চেয়ে আছে। ডক্টর স্বাভাবিকভাবে বলেন, মিস্টার রায়হান, পেশেন্ট আপনার কি হয়? আমার বোন ডক্টর। আমার বোনের কি হয়েছে ডক্টর? খারাপ কিছু হয়নি তো? রিল্যাক্স মিস্টার রায়হান, আপনার বোনের তেমন কিছু প্রবলেম হয়নি। রিপোর্টে যা দেখছি সবটা স্বাভাবিকই, এতে ভয়ের কিছু নেই। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সেগুলো খেলে ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে যাবেন। রায়হান স্বস্তির নিঃশ্বাস ফেলে। মাথা থেকে অনেক বড় টেনশন নামলো। ডক্টর প্রেসক্রিপশনে কিছু মেডিসিন লিখে দেয়। রায়হান সেগুলো নিয়ে ডক্টরের চেম্বার থেকে বের হয়ে যায়। ইরাকে রিলিজ দেওয়া হয়। রায়হান ইরাকে নিয়ে তাদের বাসায় যেতে চেয়েছিল, তবে শাহাদাত মির্জা ফোন দিয়ে বলেছে ইরাকে নিয়ে যেন তারা মির্জা বাড়িতে যায়। রায়হান আর না বলেনি, কারণ ইরার পরশু পরীক্ষা। এখন যদি ইরাকে নিয়ে বাসায় যায় তাহলে প্রবলেম হয়ে যাবে, তাই মির্জা বাড়ির দিকে গাড়ি ঘোরায়। ইরা আগের থেকে কিছুটা সুস্থ। মির্জা বাড়ি পৌঁছাতে দুপুর 1টা বেজে যায়। সাগরিকা বেগম ইরাকে ধরে গাড়ি থেকে নামান। তিনি প্রথম মির্জা বাড়িতে এসেছেন। তিনি জানতেন সাদাতরা খুব ধনী ফ্যামিলি, তবে এতটা তিনি জানতেন না। বাড়িটা অনেক বড়। তাদের বাড়ি থেকে দ্বিগুণ জায়গায় সাদাতের বাড়ি। গাড়ির শব্দ পেয়ে সর্বপ্রথম তুলি ছুটে আসে। তুলি ব্যালকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল ইরার। যখন ওকে গাড়ি থেকে নামতে দেখে তখনই ছুট লাগায়। শম্পা মির্জা কিচেনে ছিলেন। মেয়েকে দৌড়ে যেতে দেখে অবাক হয়ে বলেন, কিরে তুলি, এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিস? আসতে যা, না হলে পড়ে যাবি তো মা। তুলির কোনো কথার প্রত্যুত্তর না করে
চলে যায়। শম্পা মির্জা আন্দাজে অনুমান করেন হয়তো ইরা এসেছে, সেজন্য তিনি কাজের মহিলার কাছে দিয়ে কিচেন থেকে বের হয়ে আসেন। তিনি যতই ইরাকে সাদাতের বউ হিসেবে না মানুক, তবুও তার একটা দায়িত্ব আছে। তুলি সাগরিকা বেগমের কাছ থেকে ইরাকে নিয়ে যায় তাদের রুমে। শম্পা মির্জা ভদ্রতার খাতিরে রায়হান আর সাগরিকা বেগমের সাথে হেসে কথা বলেন। রানু মির্জা নিজের রুমে ফ্রেশ হতে চলে যান। শাহাদাত মির্জা আর আতিয়ার মির্জা অফিসে। ইসহাক মির্জা নিজের রুমে আছেন। বাইরে শোরগোল শুনে রুম থেকে বেরিয়ে আসেন। রায়হানদের দেখে ভালো মন্দ জিজ্ঞেস করেন। রায়হান এখনই চলে আসতে চেয়েছিল, তবে ইশাক না খেয়ে আসতে দেন না। দুপুরের খাবার খেয়ে তবেই যেতে পারবে রায়হান। আর ইরা যেহেতু অসুস্থ আর পরশু পরীক্ষা, সেজন্য তিনি 2 দিন থাকবেন, তারপর বাসায় ফিরবেন। তবে সাগরিকা বেগম হয়তো থাকতে পারবেন না, তার মেয়েটারও পরীক্ষা। আজকে রাতটা থেকে তিনি চলে যাবেন। রায়হান বড্ড দুশ্চিন্তায় পড়ে যায়। তার বোনটার পরীক্ষা না হলে তাকে তাদের বাড়িতে নিয়ে যেত, কিন্তু এখন কি করবে রায়হান? যতই শ্বশুরবাড়ির লোক ভালো হোক না কেন, নিজের আপনজন কাছে থাকাটা বড্ড দরকার। রায়হানকে দুশ্চিন্তায় দেখে ইসহাক মির্জা বলেন, রায়হান, তোমার ফুপি যেহেতু থাকতে পারবে না, তাই তুমি যদি চাও তোমার বোনের কাছে তোমার বাসার কাউকে থাকা দরকার, তাহলে তুমি রাইসাকে দিয়ে যাও। রাইসা কয়েকদিন ওর কাছে থাকুক। মেয়েটার পরীক্ষা না হলে আমি নিজে ওকে তোমার সাথে পাঠিয়ে দিতাম। আপনি ভুল কিছু বলেননি দাদু, আমি বরং রাইসাকে কালকে দিয়ে যাব। বেশ, তাই করো। সাগরিকা বেগম আর তুলি মিলে ইরাকে গোসল করিয়ে দেয়। তারপর রানু মির্জা প্লেটে করে খাবার নিয়ে আসেন। সাগরিকা বেগম নিজ হাতে খাইয়ে দেয় ইরাকে, তারপর ঔষধ খাইয়ে রেস্ট নিতে বলে। দুপুরের খাবার খেয়ে রায়হান বাসায় রওনা দেয়। সাগরিকা বেগম ও ইরার সাথে ঘুমিয়ে পড়ে। সাদাত ইরার ফোনে লাগাতার কল দিতেই আছে, কিন্তু কেউ রিসিভ করে না। অনবরত ফোন বাজতে দেখে তুলি রুমে এসে ইরার ফোন খুঁজে বের করে। ফোনটা টেবিলের নিচে পড়ে আছে। তুলি ফোন অন করে দেখে তার ভাই কল করছে। তখনই আবার কল বেজে ওঠে। তুলি কল রিসিভ করে মুখের সামনে ধরে। সাদাত ফোনের স্ক্রিনে তুলিকে দেখে জিজ্ঞেস করে, তুই ইরার ফোন রিসিভ করছিস? ইরা কোথায়? ইরার এখন কি অবস্থা বোন? সাদাতকে উদ্বিগ্ন হতে দেখে তুলি বলে, ভাইয়া, তোমার বউ এখন ঘুমোচ্ছে, আর তুমি তোমার বউয়ের জন্য এখন এত উদ্বিগ্ন হচ্ছ কেন? যখন হওয়ার কথা ছিল তখন তো হলে না, তাহলে হঠাৎ করে কি এমন হলো যার জন্য এত উতলা হচ্ছ? ইদানিং তুলি তুই বেশি কথা বলিস, সেটা সবাই জানে। উচিত কথা বলি বলে তোমার মায়ের কাছেও ভালো না আমি। তুলি, আমার মা তোর মা, তাই যা বলবি ভেবে চিনতে বলবি। ঠিক আছে ভাইয়া, তবে তুমি আগের মতো নেই। তোমার কি হয়েছে? তুমি কি অসুস্থ ভাইয়া? জানি না রে, তবে কিছু ভালো লাগে না। ডক্টর দেখিয়েছ? হ্যাঁ, ডক্টর তেমন কিছু বলেনি, সব ঠিকঠাক আছে বললেন। আচ্ছা, তুমি এবার ছুটিতে বাসায় এসো, তারপর তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায় এখন বলবো না। আচ্ছা, বলতে হচ্ছে না, তুই একটু ইরার দিকে ফোনটা ঘোরা, ওকে একটু দেখি। তুলি মুস্কি হেসে ফোনের পিছন ক্যামেরা অন করে দেয়। ইরা বিছানায় কাত হয়ে কাঁথা গায়ে জড়িয়ে ঘুমিয়ে আছে। মুখটা তার মলিন। ইরাকে দেখে সাদাতের বুকের ভিতর চ্যাত করে ওঠে। বড্ড মায়া হয় ইরাকে দেখে। এভাবে কিছুক্ষণ ঘুমন্ত ইরার দিকে চেয়ে থাকে সাদাত। তারপর তুলির সাথে বেশ কিছুক্ষণ কথা বলে কল কেটে দেয়। তুলির মনটাও এখন ভালো হয়ে গেছে। কাল থেকে ঠিকমতো পড়া হয়নি তার, এখন রেস্ট নিয়ে একেবারে সন্ধ্যায় পড়তে বসবে। মাগরিবের 10 মিনিট আগে ঘুম ভাঙে ইরার। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমের সোফায় বসে গল্প করছে তার ফুপি আর দাদু। ইরাকে দেখে ইসহাক মির্জা হেসে জিজ্ঞেস করেন, এখন কেমন লাগছে ইরা দিদি ভাই? শরীরটা এখন কেমন? সি দাদু, আগের থেকে ভালো। ঠিক মতো খাওয়া দাওয়া করবে, নিজেকে ফিট রাখবে ইনশাআল্লাহ। পরীক্ষা নিয়ে টেনশন করবা না, পরীক্ষা তোমার ভালো হবে। এখনও কালকের দিনটা আছে, দাঁড়িয়ে না থেকে বসো। ইরা সোফার এক কোনায় বসে। একটু পর মাগরিবের আজান দেয়। ইশাক মির্জা মসজিদে নামাজ পড়তে চলে যায়, আর ইরা নিজের রুমে চলে আসে।
তার ফুপি ড্রয়িং রুমেই বসে আছে। ইরা মাগরিবের নামাজ পড়তে বসে। হঠাৎ করে তার সাদাতের কথা মনে পড়ে। সাদাতের সাথে সেই কবে দেখা হয়েছে আর বাসায় ফেরেনি। তার অসুস্থতার কথা কি সে শোনেনি? একবারও কি তার কথা মনে পড়েনি? একটা বার তার সাথে কথা বলল না। খুব অভিমান জমা হয় ইরার মনে। ফোনের কথা মাথায় আসতেই ফোন খোঁজার জন্য টেবিল থেকে উঠে পড়ে। সারা জায়গায় ফোন খুঁজে কোথাও পায় না। ইরার যতদূর মনে পড়ে ফোনটা রুমে রেখেছিল, তাহলে গেল কই? ফোন না পেয়ে ফের টেবিলে বসে পড়ে। টেবিলের ওপর দু হাত দিয়ে মাথা ভর করে বসে। তখন চোখ গিয়ে পড়ে বইয়ের ওপর তার ফোন চার্জে লাগানো। ফোন চার্জে দেখে অবাক হয় ইরা। সে তো ফোন চার্জে লাগায়নি। তাহলে তুলির কথা মাথায় আসতে হেসে ওঠে ইরা নিশ্চিত এটা তুলির কাজ। চার্জ থেকে ফোনটা খুলে হোয়াটসঅ্যাপে ঢুকে দেখে কল লিস্টে সাদাতের নাম্বার। ইরা ইনবক্সে ঢুকে দেখে পাক্কা 15 মিনিট কথা বলেছে, তাও আবার 3টার সময়। ইরা মাথায় হাত দিয়ে ভাবতে বসেছে, কে কথা বলতে পারে? একমাত্র তুলি ছাড়া তার ফোন কেউ ধরে না। তাহলে তুলি কি কথা বলেছে? ইরার ভাবনার মাঝে তুলি রুমে ঢোকে। ইরাকে বসে থাকতে দেখে বলে, কি গো ভাবিমণি, কি এত ভাবছ? তুলি, তুমি কি আমার ফোনে তোমার ভাইয়ের সাথে কথা বলেছ? হ্যাঁ, কেন, কিছু হয়েছে? কিছু না, এমনি। ভাইয়া ফোন দিয়ে পাগল হয়ে যাচ্ছিল, আমি পাশের রুম দিয়ে যাচ্ছিলাম, তখন ফোন বাজছিল, তাই রিসিভ করলাম। ও, ভালো করেছ। একটু একটু পড়তে বসো। যদি ভালো না লাগে তাহলে ভাইয়ার সাথে কথা বলো, তারপর পড়তে বসো। আমি পড়তে বসবো, নিজের খেয়াল রাখবো, ওকে? আচ্ছা, যাও। তুলি চলে যায় নিজের রুমে আর ইরা ফোনটা হাতে নিয়ে বসে থাকে। ভাবে কল করবে কি করবে না। পরক্ষণে ভাবে সাদাত কল ধরলে তবেই কল ধরবে। কালকে ইরার পরীক্ষা, অসুস্থ থাকায় 2 দিন পড়তে বসতে পারেনি। তবে আজ অনেকটা সুস্থ। ইরা 1 ঘন্টার মতো পড়বে, শুধু রিভাইজ দিবে, তারপর ঘুমিয়ে পড়বে। সাদাতের সাথে এখনো কথা হয়নি ইরার। এতে ইরার অভিমানের পাল্লা আরও ভারী হয়েছে। ইরা অভিমান করে ফোন দেয়নি, তবে সাদাত ইরাকে মেসেজ দিয়ে রাখছে। তবে ইরা সেটা সিন করেনি। ইরা জানেও না সাদাত তাকে মেসেজ দিচ্ছে। আজ ইরা আর তুলির পরীক্ষা। তাদের সাথে যাচ্ছে রাব্বি আর ইরার ভাবি তুলি। রায়হান বসেছে, সেও যাবে। অসুস্থ বোনকে তো আর একা যেতে দেওয়া যায় না। গাড়িতে অন্যমনস্ক হয়ে বসে আছে ইরা। রাইসা সেটা লক্ষ্য করে বলে, ইরা, তোমার কি কিছু হয়েছে? নো রেসপন্স। রাইসা এবার গায়ে হাত দিয়ে বলে, এই ইরা, কি হয়েছে তোমার? ইরা চমকে উঠে বলে, কি হয়েছে ভাবি, কিছু বলবে? আরে আমি তোমাকে ডাকছি, অথচ তুমি রেসপন্স করছো না। এতটাই আনমনা হয়ে বসে আসছো। বাইরের প্রকৃতি দেখছিলাম। টেনশন করো না বোন, আমি বুঝতে পারছি তুমি এক্সাম নিয়ে খুব টেনশন করছো। এমনটা হওয়া স্বাভাবিক, তবে প্যারা নিও না, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। পাশ থেকে তুলি বলে, আপনি ঠিক বলেছেন ভাবি, ও অযথা টেনশন করে নিজের শরীর খারাপ করছে। আপনি একটু বুঝিয়ে কন না, এত না ভাবতে, ঠিকমতো পরীক্ষায় মন দিতে। দেখতে দেখতে পরীক্ষার হলের সামনে পৌঁছে গেল। কিছুক্ষণের মধ্যে রায়হানও চলে আসে। ঘড়ির কাঁটায় 9টা 30 মিনিট। গেট খুলে দিলে সকল শিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করে। ইরা আর তুলি নিজেদের সিটে গিয়ে বসে। তারা আগে থেকে জানতো কত নম্বর রুমে তাদের সিট পড়েছে, সেজন্য আর ভোগান্তি হয়নি। পাক্কা 3 ঘন্টা পরীক্ষা দিয়ে বাইরে বের হয়। 3 জনে জানতে চায়, 2 জনের হাসি মুখে বলে আলহামদুলিল্লাহ। তারপর তুলি আর রাব্বির সাথে গাড়িতে গিয়ে বসে। রাইসা রায়হানের সাথে বাসায় চলে যায়। বাসায় ফিরতে ফিরতে দুপুর 2টা বেজে যায়। কলিং বেল বাজালে দরজা খুলে দেয় রানু মির্জা। ইরাদের দেখে জিজ্ঞেস করে, পরীক্ষা কেমন হয়েছে 2 জনের? আলহামদুলিল্লাহ কাকিমণি। আচ্ছা 3 জনে একটু বসো, আমি শরবত করে আনি। রানু মির্জা 5 মিনিট পরে শরবত নিয়ে ফিরে আসে। ততক্ষণে ইশাক মির্জা আর শম্পা মির্জা ড্রয়িং রুমে চলে আসেন। ইশাক মির্জা এখন আর অফিসে যান না, বয়স হয়েছে, বাসায় রেস্ট করছেন। শরবত খেয়ে যে যার রুমে চলে যায়। ফাইল টেবিলে রেখে ওয়াশরুমে চলে যায়। হাতটা মুখে পানি দিয়ে রুমে এসে ফোনটা হাতে নেয়, কিন্তু সাদাতের কোনো কল না পেয়ে মনটা নিমেষেই খারাপ হয়ে যায়।
দুপুরের খাবার খেয়ে সাদিক কিছুক্ষণ একা সময় কাটায়, তারপর আসরের নামাজ আজানের পর রুমে চলে আসে। নামাজ পড়ে বিছানায় শুয়ে পড়ে, তারপর বালিশের নিচ থেকে ফোনটা বের করে দেখে সাদাত এখনো পর্যন্ত কোনো কল দেয়নি। ইরা খুব কষ্ট পায়, কষ্টের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ইরা মনে মনে বলে, আপনিও তো পাষাণ কেন সাদাত? হসপিটাল থেকে বাসায় ফেরার পর একটা বড় খোঁজ নিলেন না, একটা মেসেজও দিলেন না। আমি কি আপনার কাছে এতটা পর হয়ে গেলাম? ভাবতে ভাবতে কেঁদে দেয় ইরা। ইরা কাঁদতে কাঁদতে বিছানায় ঘুমিয়ে পড়ে। ইরা ঘুমোনে কেউ তাকে আর ডিস্টার্ব করেনি। রাতের খাবার খাওয়ায় সময় তুলি এসে ডাক দিলে ঘুমের ঘরে বলে, আমার খিদে নেই, তুমি গিয়ে খেয়ে নাও, আমাকে ডেকো না প্লিজ। তুলি ফিরে গিয়ে সবাইকে বলে ইরা ঘুমিয়েছে, খাবে না বললো, সবাইকে খেয়ে নিতে বলেছে। সবাই রাতের ডিনার শেষ করে। শম্পা মির্জা একটা প্লেটে খাবার বেড়ে তুলির হাতে দিয়ে বলে, তুলি এটা ইরার রুমে দিয়ে আয়, রাতে যদি ঘুম থেকে উঠে খিদা লাগে তাহলে খেতে পারবে, আর হ্যাঁ পানীয় দিয়ে আসিস। তুলির মায়ের কাজে হতবাক হা হয়ে তার দিকে তাকিয়ে আছে। তুলিকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলেন, মুখ বন্ধ কর, মাসি ঢুকে যাবে। তুলি মুখ বন্ধ করে বলে, আম্মু তুমি ওকে নিয়ে এতটা ভাবো? সত্যি আমি ভাবিনি তুমি ইরাকে মেনে নিবে। ইরা মেয়েটা খুব ভালো আম্মু, তুমি এতদিন খামোকা দূরে সরিয়ে রাখছিলে। বেশি কথা না বলে যা, আর শুধুমাত্র খাবার দিলাম বলে এটা ভাবিস না, ওকে আমি ছাদের বউ হিসেবে মেনে নিয়েছি। তুলি মুখ বাঁকিয়ে বলে, আসলে তুমি পাল্টানোর মানুষ না। আমি ভাবছিলাম আমার আম্মু হয়তো আবার আগের মতো ভালো আম্মু হয়ে গেছে, কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম তুমি হচ্ছে দ্য গ্রেট শম্পা মির্জা ওরফে রিনা খান। দাঁড়ারে, আমি রিনা খান? তা নয়তো কি? হ্যাঁ, রিনা খানের মতো ভিলেনের পাঠ করছো বলে দৌড় লাগায়। শম্পা মির্জা রাগী দৃষ্টিতে তুলির দিকে তাকিয়ে আছে। তুলি দোতলায় গিয়ে ড্রয়িং রুমে তাকায়, দেখে তার আম্মু কিচেনের দিকে যাচ্ছে। তুলি হেসে ওঠে। তুলি বেশ অনেক দিন ধরে লক্ষ্য করছে তার মা অনেক পাল্টে গেছে। ইরার সাথে ভালো করে কথা বলে, কেয়ার করে। তুলি খাবার রেখে নিজের রুমে যায়, তারপরে একটু বই নিয়ে বসে। পড়তে পড়তে অনেক বেজে যায়, রাত 12টা। ইরা গভীর ঘুমে। তুলি বিছানায় সবেমাত্র শুয়েছে, তখনই তুলির ফোন বেজে ওঠে। এত রাতে কে কল করতে পারে ভেবে পায় না তুলি। তুলি ফোন হাতে নিয়ে দেখে তার ভাই সাদাত কল করছে। এত রাতে কল, কোনো বিপদ হলো নাকি তা ভেবে আটকে ওঠে তুলি। তুলি সময় নষ্ট না করে দ্রুত কল রিসিভ করে। রিসিভ করার সাথে সাথে সাদাত বলে, তুলি বোন তুই কি ঘুমিয়ে গেছিস? মাত্র শুয়েছিলাম ভাইয়া, কিন্তু এত রাতে কল করছো কেন? তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? না বোন, আমি ঠিক আছি, তুই একটু কষ্ট করে সব দরজাটা খুলে দে। মানে এত রাতে তুমি কোথায়? অবাক হয়ে আমি দরজার সামনে। কি? হ্যাঁ, তুই দ্রুত আয়। আচ্ছা তুমি দাঁড়াও, আমি আসছি। তুলি নিচে এসে দরজা খুলে দেয়। তারপর সাদাত বাসার ভিতরে ঢোকে। তুলিকে রুমে যেতে বলে নিজের রুমে চলে যায়। সাদাত রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। ঘুমে তাকাতে পারছে না, ইরাকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমায়। রাত 2টা সুই সুই। ঘুমের ঘরে ইরা বুঝতে পারছে কেউ তাকে খুব টাইট করে জড়িয়ে ধরে আছে। এতটাই শক্ত করে জড়িয়ে ধরে আছে যে ইরা নড়তে পর্যন্ত পারছে না। ইরা ভয়ে ঘামতে থাকে। এবার ইরার পুরোপুরি ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে দেখে একজন পুরুষ মানুষ তাকে জড়িয়ে ধরে আছে। ইরা ভয়ে চিৎকার করে গায়ের সর্বশক্তি দিয়ে সাদাতকে ধাক্কা মেরে দেয়। সাদাত ছিটকে গিয়ে ফ্লোরে পড়ে যায়। সাদাত ব্যথায় আহ করে ওঠে। ইরা ভয়ে ভয়ে বলে, কে আপনি? আমার রুমে কেন আসছেন? সাদাত কিছু বলে না, চুপ করে ফ্লোরেই বসে থাকে। ইরা এবার রেগে গিয়ে বলে, আপনার সাহস কী করে হয় আমাকে টাচ করার? আপনি জানেন এর পরিণাম কি হতে পারে? আমার বর যদি জানে আপনি এই ঘরে আসছেন, আমাকে টাচ করেছেন, তাহলে আপনাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবে। সাদাত ফ্লোর থেকে উঠে দাঁড়ায়। ইরা ভয়ে পিছিয়ে যায়, রুমের লাইট জ্বালিয়ে দেয়। লাইট জ্বালানোর পর সামনে সাদাতকে দেখে চমকে ওঠে। নিজের সামনে সাদাতকে দেখে চমকে ওঠে ইরা। সাদাত যে ওর সামনে সেটা বিশ্বাস করতে পারছে না। অবিশ্বাস্য লাগে, তাই নিজের হাতে নিজে সিমটি কেটে দেখে তাহলে সত্যি কি সাদাত তার সামনে? হাতে সিমটি কেটে
ব্যথায় শব্দ করে ওঠে ইরা। তর্জনী আঙুল তুলে বলে, আপনি এত রাতে আপনি কোথা থেকে উদয় হলেন? সাদাত এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইরার পাগলামি দেখছিল আর হাসছিল। সাদাত ইরার দিকে আগাতে থাকে। সাদাতের ঠোঁটের কোণে বাঁকা হাসি। সাদাত যত আগাচ্ছে ইরা তত পিছাচ্ছে। পিছাতে গিয়ে খাটের সাথে গুতা খায়। সাদাত এগিয়ে এসে ইরার খুব নিকটে দাঁড়ায়। সাদাতের গরম নিঃশ্বাস ইরার মুখে আছড়ে পড়ছে। সাদাত এক হাতে ইরার কোমর জড়িয়ে ধরে। ইরার চোখ মুখ খিঁচে বন্ধ করে নেয়। ইরার ঠোঁট দুটো অনবরত কাঁপছে। সাদাত আঙ্গুল দিয়ে ছুঁয়ে দেয়। সাদাতের স্পর্শে ইরা শিউরে ওঠে। ইরা দু হাত দিয়ে ধাক্কা দেয়, কিন্তু এক চুল পরিমাণও সাদাতকে সরাতে পারে না। সাদাত বাঁকা হেসে বলে, এই পিসি, খামোকা নিজের গায়ের শক্তি নষ্ট করছো কেন? তখন না হয় আমি ঘুমাইছিলাম বলে ফেলতে পেরেছিলে, কিন্তু এখন তো আমি সজ্ঞানে, এখন কেমনে সরাবে? ইরার মনে পড়ে যায় সাদাত তার সাথে 6 দিন কথা বলে না। ইরা দাঁতে দাঁত চিবিয়ে বলে, আমাকে ছাড়ুন। সাদাত বুঝতে পারে তার বউটা অভিমান হয়েছে। সাদাত আরও শক্ত করে জড়িয়ে নিজের সাথে নেয়। ইরা অভিমানে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। সাদাত মুখ গোমড়া করে বলে, আমার বউটার খুব অভিমান হয়েছে, তাই না? সে না বললেও আমি বুঝতে পারি তার মুখের ভাষা যে আমি পড়তে পারি। আমি জানি আমার একমাত্র বউটার মনে পাহাড় সমান অভিমান জমেছে। ডোন্ট ওয়ারি বউ, আমি তো এসে গেছি। এবার তোমার সব রাগ অভিমান আমি ভাঙিয়ে দেব। ইরা কাঁদো কাঁদো স্বরে বলে, আমাকে ছেড়ে দিন, আমি আপনার কেউ না। রাগ করে না বউ, আমি কান ধরছি, তবুও কেঁদো না। তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট হয়, যান। ইরা ফ্যালফ্যাল করে সাদাতের দিকে তাকায়। সাদাত এক দৃষ্টিতে ইরার দিকে তাকিয়ে আছে। দুজন দুজনার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। দুজন দুজনকে যে কত জনম ধরে দেখে না, চোখের তৃপ্তি মিটাচ্ছে। পরক্ষণে ইরার মাথায় ধপ করে রাগ উঠে যায়। সাদাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সাদাত 2 কদম পিছিয়ে যায়। ইরার দিকে অবাক দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করে, কি হলো? ইরা কটমট করে বলে, আমার কাছে আসবেন না, আপনাকে আমার চেনা হয়ে গেছে। আসলে সব পুরুষ একই, তারা নিজেদের প্রয়োজনে কাছে টেনে নিবে আর প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দেবে। ইরার কথায় আশ্চর্য হয়ে যায় সাদাত। ইরা এসব তাকে কি বলছে? ওর মাথা ঠিক আছে তো? সাদাত এগিয়ে এসে ইরার কবজি ধরে বলে, এই মেয়ে, তুমি সব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? ইরা চেঁচিয়ে বলে, আমার মাথা ঠিক আছে মেজর সাদাত মির্জা, আমি একদম ঠিক আছি। আমি সজ্ঞানে সব বলছি। আপনি আমার কাছে আসবেন না, আমাকে ছুবেন না। সাদাত ইরাকে 2 হাতে জড়িয়ে নেয়। ইরা ডুকরে কেঁদে ওঠে। সাদাত ইরার মাথায় হাত বুলিয়ে দেয়। বেশ কিছুক্ষণ কাঁদে। ইরার কান্নার বেগ ধীরে ধীরে থেমে যায়। এবার সাদাত 2 হাত দিয়ে ইরার মুখ উঁচু করে বলে, এই পাগলি, কাঁদছো কেন? আমার উপর খুব অভিমান হয়েছে, তাই না? আমাকে দেখে খুব রাগ তোমার? আচ্ছা, কি করলে তোমার রাগ ভাঙবে বলো? ইরা ফুপিয়ে বলে, কিছু করা লাগবে না, শুধু আমার সাথে কথা বলবেন না, তাহলেই হবে। এটা কোনো কথা হলো? অবাক হয়ে বলে সাদাত, আমি যা বলেছি ঠিক বলেছি। দেখো পিসি বউ, আমি অনেক দিন পর ছুটি পেয়েছি, তারপর বাসায় এসেছি। এখন তুমি বলছো আমি যেন তোমার সাথে কথা না বলি, এটা কিন্তু ঠিক নয়। ধরে নেন এটাই আপনার শাস্তি। বউয়ের সাথে 6 দিন কথা না বলে, এটাই আপনার কঠিন থেকে কঠিনতম শাস্তি। শোনো বউ, আমি তোমাকে কল দিয়েছিলাম, কিন্তু তুমি রিসিভ করনি। তারপর আবার মেসেজ দিয়ে রাখছি, সেটা পর্যন্ত খেয়াল করনি তুমি। আপনি কল কবে দিলেন আর মেসেজই বা কবে দিলেন? অবাক হয়ে, বিশ্বাস না হলে তুমি হোয়াটসঅ্যাপে ঢুকে দেখো। আপনার ফোনে দেখান। আমার ফোন কোণে আছে জানি না। জানো না মানে? এত মানে না করে দেখান। আমি ফোন রেগে গিয়ে কোথায় ফেলে দিয়েছি জানি না। ইরার কথায় সাদাতের মাথায় হাত। তার পিসি বউর এত তেজ কেন? সাদাত নিজের ফোনটা হাতে নিয়ে ইরার হাতে দিয়ে বলে, এবার দেখো। ইরা সাদাতের হোয়াটসঅ্যাপে ঢুকে দেখে সত্যি সত্যি সাদাত তাকে মেসেজ দিয়ে রাখছে। ইরা অবাক হয়ে বলে, আপনি যদি মেসেজ দেন তাহলে আমার কাছে নোটিফিকেশন আসেনি কেন? আমি কেমনে বলবো? তুমি জানো, তুমি হয়তো নোটিফিকেশন অফ করে রাখছো। আমি কিছু জানি না, মুখ গোমরা করে বলে ইরা। ইরা নখ কামড়াতে থাকে। আচ্ছা, এটা তো 3 দিন আগের SMS। আপনি এই 3 দিন কেন কল করেননি? তুমি হয়তো মেসেজটা পড়োনি, চোখ দিয়ে ভালো করে দেখে পড়ো।
ওখানে বড় বড় করে লেখা আছে, প্রিয় বৌজান, আগামী 3 দিন তোমার সাথে কোনো যোগাযোগ করতে পারবো না। অনেক বড় একটা মিশনে যাচ্ছি, এর সবটা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, সুস্থ সবল তোমার কাছে ফিরে আসতে পারি। আর হ্যাঁ, খুব মন দিয়ে পরীক্ষা দিও, তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে হবে। অল দ্য বেস্ট বৌজান। সাদাতের কথা ইরা মেসেজটা পড়ে দেখে সত্যি সত্যি সাদাত তাকে কথাগুলো লিখেছে। ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে সাদাতের দিকে তাকিয়ে বলে, আপনি সেখান থেকে একেবারে বাসায় আসছেন? হ্যাঁ, সেজন্যই তো একটু রাতে গিয়েছিলাম, কিন্তু তুমি কি করলে? আমাকে ঘুমাতে দিলে না, এ কথা শুনিয়ে দিলে একগাদা। আপনি রাতে খাবার খেয়েছেন? না। ইরা আশেপাশে তাকে কিছু খোঁজার চেষ্টা করে, পরে টেবিলে চোখ পড়তে দেখে সেখানে প্লেট রাখা। ইরা কৌতূহল বশত টেবিলের কাছে এগিয়ে যায়, প্লেটের উপর থেকে ঢাকনা সরিয়ে দেখে সেখানে খাবার রাখা। ইরা অবাক হলেও কিছু বলে না, মুখে হাসি ফুটে ওঠে। প্লেট হাতে নিয়ে সাদাতের কাছে এগিয়ে আসে। সাদাত অবাক হয়ে ইরার কাজকর্ম দেখছে। ইরা সাদাতের হাত ধরে খাটে বসিয়ে দেয়, তারপর খাবারের প্লেট সাদাতের হাতে ধরিয়ে দিয়ে বলে, এবার চটপট খাবার খেয়ে নিন। সাদাত ইরাকে জিজ্ঞেস করে, তুমি খেয়েছ? ইরা কোনো জবাব দেয় না, চুপ করে দাঁড়িয়ে থেকে বলে, এত কথা না বলে খাবার খান তো, তারপর ঘুমান, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। তুমি এত তেরা হলে কবে থেকে? যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিয়ে দিলেই তো হয়, সবসময় চাললেন বেশি বলছে। সাদাত খাবারের প্লেট খাটের পার রেখে ইরার হাত ধরে ওয়াশরুমে নিয়ে যায়। ইরা চেঁচিয়ে বলে, আরে আপনি আমাকে নিয়ে ওয়াশরুমে যাচ্ছেন কেন? হাত ছাড়েন তো ভাই। সাদাত কিছু শোনার বান্দা নয়, ওয়াশরুমে এনে ট্যাবের সামনে দাঁড় করিয়ে বলে, এবার ঝটপট হাত ধুয়ে খেতে বসো। কিন্তু কেন? যা বলছি তাই করো, ঝাড়ি মেরে বলে। ইরা চুপ করে হাতে মুখে পানি দেয়। সাদাত আবার ইরার হাত ধরে রুমে খাটে এনে বসিয়ে নিজেও বসে পড়ে। সাদাত ভাত মেখে এক লোকমা ইরার মুখের সামনে ধরে। ইরা মুখ বন্ধ করে সাদাতের দিকে তাকায় আছে। সাদাত হাঁ করতে বলে, তবু মুখ বন্ধ করে রাখে ইরা। সাদাত এবার ধমকে বলে, কথা কানে যাচ্ছে না, হাঁ করো বলছি। সাদাতের ধমকে ইরা চমকে ওঠে, তারপর হাঁ করে। সাদাত ইরাকে খাইয়ে দেয় আর নিজেও খেয়ে নেয়। এভাবে দুজন রাত 3টায় খাবার শেষ করে শুয়ে পড়ে। সকাল 7টা, ইরা পড়ার টেবিলে পড়তে বসেছে। সাদাত বেঘরে ঘুমাচ্ছে। বাসার কেউ জানে না সাদাত বাসায় এসেছে, শুধু তুলি জানে। কালকের রাতটা ঘুমিয়ে কাটিয়েছে ইরা, এখন আজকের দিনটা শুধু পড়বে। পড়তে পড়তে অনেকটা সময় চলে যায়। ইরা ঘড়ির দিকে তাকিয়ে দেখে অনেক বেজে গেছে, তবুও সাদাত উঠছে না। ইরাও আর ইচ্ছে করে ডাকেনি, রুমের দরজা ভিড়ানো। সকালে নাস্তা করার জন্য শম্পা মির্জা ডাকতে এসেছে তুলি আর ইরাকে। তুলিকে ডেকে ইরার রুমে আসে। দরজা খোলা ছিল বিধায় ভিতরে আসতে অসুবিধা হয়নি তার। তিনি জানতেন ইরার সময় পড়ার টেবিলে। তিনি রুমে ঢুকে সোজা টেবিলের কাছে এসে বললেন, খেতে আসো। খেয়ে এসে দরকার হলে আবার পড়তে বসবে। ইরা বই থেকে চোখ সরিয়ে শম্পা মির্জার দিকে তাকে মুচকে হেসে বলে, আম্মু আপনি যান, আমরা আসছি। ইরার কথায় ভুরু কুচকে তাকায় শম্পা মির্জা। তিনি ফের বললেন, আমরা মানে? তুলি তো খেতে নিচে গেছে, আর কে যাবে তোমার সাথে? ইরা হালকা হেসে ইশারায় বিছানায় তাকাতে বলে। ইরার কথা মতো শম্পা মির্জা ঘাড় ঘুরিয়ে বিছানায় তাকায়। তিনি অবাক হয়ে বললেন, সাদ এসেছে, তুমি আমাকে আগে বলবে না? শম্পা মির্জা দ্রুত পায়ে হেঁটে ছেলের কাছে যান। তিনি জোরে জোরে বলেন, সাদ, এই সাদ, ওঠ বাবা। শম্পা মির্জা এতটাই জোরে ডাকছেন যে সাদ লাফ দিয়ে উঠে বসে। চোখ ডোলে সামনে তাকাতে মায়ের হাসি মুখটা দেখে মন ভরে যায়। সাদাত সোজা হয়ে বসে হেসে বলে, আম্মু একটু আস্তে ডাকবে না? একটুর জন্য আমি হার্ট অ্যাটাক থেকে বেঁচে গেলাম। তোর ফাজলাম আর গেল না। তুই আসবি আমাকে বললি না কেন? আমি তো জানতামই না তুই আসবি। কতগুলো দিন হয়ে গেছে তুই বাড়ি ফিরিস না। মাঝে মধ্যে একটু ছুটি নিয়ে তো বাসায় আসতে পারিস। আম্মু ছুটি না পাইলে কেমনে আসবো বলো? এবার অনেক দিন ছুটি পেয়েছি, তাই তো বাসায় চলে আসছি। আর আমি আসবো এটাকেও জানতো না, এমনকি আমি নিজেই জানতাম না। কাল কখন আসছিস বাপ? 12টায় বাসায় আসছি। তারপর ইরাকে ফোন দিয়ে দিলাম দরজা খোলার জন্য, কিন্তু ও ফোন রিসিভ করে না।
আর এত রাতে কাকে কল দিয়ে ডিস্টার্ব করবো ভেবে পাচ্ছিলাম। পরে দেখলাম তুলির রুমে আলো জ্বলছে। দেন তুলিকে ফোন করলাম আর ও দরজা খুলে দিল আর আমি রুমে আসলাম। তাহলে তুই কাল রাতে কিছু খাসনি বাবা, এখনই নিচে চলে আয়, আমি খাবার দিচ্ছি। আম্মু শান্ত হও, আমি খেয়েছি। খাইছিস মানে? রাতে তো কোনো খাবার অবশিষ্ট ছিল না স্যার। কিচেনে ছিল না, তবে আমাদের রুমে ছিল। মানে ইরার জন্য যে খাবার দিয়েছিলাম ওটা খেয়েছিস তুই? তাহলে ও কি খেয়েছে? ইরা টেবিল থেকে উঠে এসে শম্পা মির্জার কাছে দাঁড়িয়ে বলল, আম্মু আমি আর আপনার ছেলে ভাগ করে খেয়েছি। শম্পা মির্জা ইরার দিকে তাকায়। ইরাকে কিছু না বলে সাদাতকে তাড়া দেয় ফ্রেশ হওয়ার জন্য। সাদাত বিছানা থেকে উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। ততক্ষণে শম্পা মির্জা নিচে চলে যান। সাদাত আর ইরা দুজনে একসাথে নিচে নেমে আসে। সাত সকালে সাদাতকে দেখে চমকে যায় সকলে। সাদাত হাসি মুখে খাবার টেবিলের সামনে এসে দাঁড়ায়। সাদাতকে দেখে শাহাদাত মির্জা বলেন, আরে বেটা তুমি হুট করে বাসায় সবাইকে পুরো চমকে দিয়েছ। তুমি যে আসবে সেটা তো বলনি, সকলকে পুরো অবাক করে দিয়েছ। সাদাত মুচকি হেসে বলে, বাবা আসলে আমি নিজেও জানতাম না কাল আসবো। আসলে হুট করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসেছে ভালো করেছে, এবার খেতে বসো। সাদাত সহ বাকি সবাই সকালের নাস্তা শেষ করে।